আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা 300+ মোস্টলি ইউজড কমন ওয়ার্ডস অর ফ্রেজ সম্পর্কে অবগত হতে যাচ্ছি, যেইগুলো আমাদের ফ্রিহ্যান্ড ইংলিশ রাইটিং এর জন্য অনেক বেশি কার্যকর। আমাদের এই ইংরেজির দুনিয়ায় অনেক ভোকাবুলারিজ আছে, কিন্তু আপনি আমি সবগুলোকে মুখস্থ করে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যে পরীক্ষায় বা যেই জায়গায় আমাদের এই শিক্ষা বা এই যে যে স্কিলটাকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই স্কিলকে কেন্দ্র করে আমরা যদি নির্দিষ্ট কিছু ভোকাবুলারি জানি এবং এগুলো যদি অ্যাপ্লাই করি, সেটাই হবে সবচেয়ে কার্যকর। যেহেতু আমরা সবগুলোকে চাইলেই ব্যাখ্যা করতে পারবো না বা অ্যাপ্লাই করতে পারবো না। যাই হোক, সেই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এমন কিছু ভোকাবুলারি ও ফ্রেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে এগুলো আমাদের লেখালেখির জন্য অনেক বেশি প্রয়োজন। যেহেতু আমি ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং কে গুরুত্ব দিয়ে থাকি, তাই সেই সম্পর্কিত বর্ণ নিয়েই, সেই সম্পর্কিত ভার্ব নিয়েই বা ভোকাবুলারিজ বা ফ্রেজ নিয়েই আমি আলোচনা করতে পছন্দ করি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনি ইংরেজি লেখার প্রতি বা ইংরেজি বিশেষ করে অর্থ উদ্ঘাটনেও দারুণভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আমরা শুরু করতে পারি। ডেপি এর অর্থটা হচ্ছে অঙ্কন করে, দেখুন অবলিক দিয়ে আছে। ডিসপ্লে এর অর্থটা হচ্ছে প্রদর্শন করে, শো দেখায়। এক্সিবিট প্রদর্শন করে। দেখুন এখানে এই যে চারটি ভার্ব দেওয়া আছে, এই চারটি ভার্বে আপনি এক একটিকে আরেকটির পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি ডেপিক্ট ব্যবহার করতে পারবেন, ডিসপ্লে ব্যবহার করতে পারবেন, শো ব্যবহার করতে পারবেন, এক্সিবিট ব্যবহার করতে পারবেন, একই কথা। অর্থাৎ এইখানে কোনো ধরনের মানে হয় না যে আপনি এটা দিলে ভুল হবে, ব্যাপারটা এরকম না। দেখুন, অঙ্কন করা অর্থে মানে দেখানো বা প্রদর্শন করা একই সেন্স। And, একই সাথে আমরা এখানে লক্ষ্য করি রিফার টু, মিন বা ডিফাইন। আমরা সাধারণত কোন টপিক নিয়ে যখন কথা বলতে যাই বা আলোচনা করি বা লেখি, তখন আমরা সেই টপিকের একটি ইন্ট্রোডাক্টরি লাইন লিখি। সেই লাইনের মধ্যে আপনি এই তিনটি ভার্বকে ব্যবহার করতে পারেন, বা ইন্ট্রোডাক্টরি লাইনে এই তিন চারটি ভার্বেরও একটা ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। রিফার টু এর অর্থটা হচ্ছে বলতে বোঝায়, মেইন বোঝায়, ডিফাইন এর মানে অর্থাৎ ডেফিনেশন দিতে আমরা এই তিনটিকে ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে ইলাস্ট্রেট এর অর্থটা হচ্ছে ব্যাখ্যা করে। দেখুন এখানে আছে অবলিক দিয়ে দিয়ে আছে। ডেমনস্ট্রেট এর অর্থটা হচ্ছে প্রমাণ করে বা সত্য প্রমাণ করতে চায়। প্রেজেন্ট উপস্থাপন করে। এই তিনটি একই, অর্থাৎ একটা আরেকটা পরিপূরক হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এখানে কথা আছে, আমরা কিন্তু ডেমনস্ট্রেট এর আবারও একটি নাউন ফর্ম জানি, অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম হয় আন্দোলন। ওকে, ইলাস্ট্রেশন এটার নাউন ফর্ম আছে। প্রেজেন্টেশন এটাও কিন্তু আমরা জানি, উপস্থাপন। এগুলো আমরা ভার্ব হিসাবে শিখছি আপাতত, আর কি আমরা এই ব্যাপারটাকে মাথায় রাখবো। নেক্সট উই সি ডেনো। ডেনোট এর অর্থটা, নোট এর অর্থটা কি? নোট এর অর্থটা হচ্ছে নোট নেওয়া, আমরা জানি নোট নোটই ভালো বলছি। ডেনোট এর অর্থটা হচ্ছে বর্ণনা করে। ইন্ডিকেট এর অর্থটা হচ্ছে চিহ্নিত করে। ডেলিনেটস এর অর্থটা হচ্ছে বর্ণনা করা, একই অর্থ। অর্থাৎ এটার অর্থটাও একই। এখন আপনি একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে চাইলেই ব্যবহার করতে পারেন আপনার লেখারও প্রয়োজনে। কেমন দারুণ না? ওকে, আরো দেখি, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন দারুণ ভাবে উপলব্ধি করতে পারবো বা বুঝতে পারবো। ডেমনস্ট্রেট আমরা ইতিমধ্যে এখানে পেয়েছি। আর্গু এর অর্থটা হচ্ছে তর্ক করা, বাট আমরা আমাদের স্বাভাবিক লেখার খাতিরে আর্গু বলতে পারি। যেমন বলতে পারি অমুক লেখক আর্গু করেছে, তমুক লেখক আর্গু করেছে। অ্যানালাইজ বিশ্লেষণ করে। আর্টস দেখাতে চায়। স্ক্রুটনাইজ অর্থাৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, ব্যাখ্যা করা। ওকে, আপনি কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করবেন। এক্সপ্লোর এর অর্থটা হচ্ছে অন্বেষণ করা। আবার যেমন আমরা এক্সপ্লোরেশন এইভাবে লিখে নাউন, অর্থাৎ অন্বেষণ। আবার এক্সপ্লোরার দ্যাট মিনস হচ্ছে ওই যে জানানি দেশ বিদেশ ঘুরে বেড়ায় আর অন্বেষণ করে, তাদেরকে আমরা এক্সপ্লোরার বলে থাকি। অ্যানাটোমাইজ এর অর্থটা হচ্ছে একেবারে মানে মানে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে মানে ব্যাখ্যা, মানে সূক্ষ্ম ব্যাখ্যা, এটাকে বলা হয় অ্যানাটোমাইজ। অর্থাৎ এই তিনটিকেও আপনি একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
দেন উই সি ফাইন্ড আউট, লুক ফর, সার্চ ফর অর্থাৎ খুঁজে বের করা, অনুসন্ধান করা, অর খোঁজা। আমরা এক অর্থ দিতে এগুলিকে ব্যবহার করতে পারি। কেমন? ডিমান্ড ফর ক্লেম, ডিমান্ড ফর অর ক্লেম দাবি করা বা চাওয়া অর্থে আপনি ব্যবহার করতে পারেন। লুক ফর এর অর্থটা হচ্ছে দেখাশোনা করা, টেক কেয়ার যত্ন নেওয়া, অ্যাটেন্ড ওয়ান সেবা করা। এই তিনটিকেও আপনি আপনার প্রয়োজনে দারুণ ভাবে একই রকম অর্থ যেহেতু দেয় আপনি ব্যবহার করতে পারেন। এখানে আরো একটি আছে, ওয়েড আপন। আমরা যখন ওয়েড আপন লিখবো তখন একই অর্থ, দেখাশোনা করা, যত্ন নেওয়া, সেবা করা একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে আপনি সিম্পলি ব্যবহার করতে পারেন। এরপর আমরা দেখি ইউজুয়ালি, কমনলি, জেনারেলি, সাধারণত। আমরা আমাদের লেখার প্রয়োজনে ইউজুয়ালি, কমনলি, জেনারেলি এগুলোকে ব্যবহার করি। জাস্ট টেক ইট ইজিলি। আমরা আমাদের লেখার প্রয়োজনে কিন্তু অহরহ এমনিতেই ব্যবহার। দেন দেখুন, এইগুলোকে আমরা এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব বলছি, আবার এখানে আমরা প্রিপজিশন যুক্ত করেও অ্যাডভার্বিয়াল ফ্রেজেস লিখতে পাচ্ছি। যেমন ইন জেনারেল অর্থাৎ সাধারণত, ইন কমন অর্থাৎ সাধারণত, আবার ইন পার্টিকুলার বিশেষ করে আমরা লিখতে পারি, তাই নয় কি? এরপর আমরা দেখি ইট ইজ অবভিয়াস দ্যাট অর্থাৎ ইহা সুস্পষ্ট যে, ওকে, ইট ইজ ক্লিয়ার দ্যাট ইহা সুস্পষ্ট যে, এটা পরিষ্কার যে, ইট ইজ অ্যাবসলিউটলি অবভিয়াস দ্যাট এটা নিঃসন্দেহে স্পষ্ট যে। এইগুলোকে আপনি আহ, বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর জন্য এবং 2 এর জন্য দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এগুলোকে ফ্রেজ বলতে পারেন, যে এরকম কিছু ছোট ছোট বিষয় যেগুলোকে আপনি আপনার প্রয়োজনে দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারেন। ইট ইজ অ্যাপারেন্টলি সি দ্যাট অর্থাৎ আপাতত দৃষ্টিতে দেখা যায় যে, এইরকম অর্থ প্রদানে। ইট ইজ এক্সপ্লিসিটলি অবজার্ভ দ্যাট এটি সুস্পষ্টভাবে বোঝা যায়। এক্সপ্লিসিটলি এর অর্থটা হচ্ছে সুস্পষ্টভাবে বোঝা যায় বা লক্ষ্য করা যায়। ইনক্রিজ এর অর্থটা হচ্ছে বৃদ্ধি পাওয়া অর্থে। আমরা ইনক্রিজকে ট্রানজিটিভ ও ইনট্রানজিটিভ উভয়ভাবে ব্যবহার করতে পারি। এর প্রতিশব্দ শো আপ, ড্রাইভ আপ, ক্লাইম আপ, রকেট, লিফট, অফলিফট, আরো অনেক আছে, আমি আর যাচ্ছি না, জাস্ট এতটুকু থাকলেই হবে। ওকে, আপনারা এগুলোকে বৃদ্ধি পাওয়া অর্থে ব্যবহার করতে পারেন। এই সবগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব, আপনি চাইলে নোট করে নিতে পারেন। দেন উই সি টু বিগিন উইথ এর অর্থটা হচ্ছে আপনি এগুলোকে মানে ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস হিসেবে আপনার ইংরেজি লেখার প্রয়োজনে দারুণ ভাবে ব্যাখ্যা করতে পারেন। টু বিগিন উইথ অর্থাৎ ইনিশিয়ালি মানে কোনো কিছু শুরু করা, বিগিন উইথ প্রথমত বা ফার্স্টলি বা ইনিশিয়ালি বোঝাতে আমরা টু বিগিন উইথ কে ব্যবহার করতে পারি। ওকে, রিমেইন কনস্ট্যান্ট, রিমেইন এর অর্থটা হচ্ছে থাকা, রিমেইন কনস্ট্যান্ট এর অর্থটা হচ্ছে একই রকম থাকা, রিমেইন স্টেডি এর অর্থটা হচ্ছে একই রকম থাকা, রিমেইন দ্য সেম একই রকম থাকা। এই রিমেইন আর এই সবগুলো হচ্ছে কমন নেওয়া হয়েছে। এখানে রিমেইন স্টেডি আছে, রিমেইন সেম আছে। রিমেইন এমন একটি লিঙ্কিং ভার্ব, এইগুলোর পরে আপনি অনায়াসেই পাস্ট পার্টিসিপল ফর্ম অর আপনি কি ব্যবহার করতে পারেন, যে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারেন, এগুলো দারুণ ভাবে অর্থ দেয়। নেক্সট হচ্ছে ড্রামাটিকলি। ড্রামাটিকলি এর অর্থটা হচ্ছে নাটকীয় ভাবে, সিগনিফিকেন্টলি অর্থাৎ উল্লেখযোগ্য ভাবে, শার্পলি এটা হচ্ছে তীক্ষ্ণ ভাবে বা উল্লেখযোগ্য ভাবে, এরকমও অনেকটা সেন্স দেয়। ড্রামাটিকলি, ড্রামাটিকলি নাটকীয় ভাবে, এই ফর্মগুলো অর সাবস্টান্সিয়ালি অর কনসিডারেবলি, এই যে চারটি ব্যাপার আছে, এই যে তিনটি, এখানে যে 9টি শব্দ, এই 9টি শব্দ আপনি বিশেষ করে আইএলটিএস রাইটিং টাস্ক অনের জন্য দারুণ ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি বলছি দারুণ ভাবে। সাবস্টেনশনলি এর অর্থটা হচ্ছে যথেষ্ট পরিমাণে, সাবস্টেনশিয়াল উই নো ওয়েল আমরা সাধারণত বিশাল বোঝাতে ব্যবহার করি, কনসিডারেবলি এটাও যথেষ্ট পরিমাণে অর্থ প্রদান করছে। গ্রাজুয়াল অর্থাৎ ধারাবাহিকভাবে, কনসিকিউটিভলি, কনসিকিউটিভলি অর্থাৎ ধারাবাহিকভাবে পরপর, সেকন্ডশিয়ালি অর্থাৎ এইটার অর্থ তো সেকন্ডশিয়ালি, এটার অর্থটাও হচ্ছে ধারাবাহিকভাবে পরপর,
মানে এরকম এরকম বোঝাতে আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। ওকে, এইগুলোকে আমরা কিন্তু বিশেষ করে আমাদের প্রয়োজনে, সরি টু সে, যখন আমরা লেখালেখি করি তখনই আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। স্লোলি, ধীরে ধীরে। ওকে, স্লাইটলি, হালকা ভাবে, ধীরে ধীরে। স্লাইটলি। সাবস্টান্সিয়াল, এনুমাস, বিশাল, অনেক বেশি বোঝাতে আমরা এই অ্যাডজেক্টিভ দুটিকে ব্যবহার করে থাকি। সামওয়াট, কিছুটা। সামওয়াট, কিছুটা। লেস দ্যান অ্যামাউন্ট, অর্থাৎ আমরা বলি না যে, অর্থাৎ যেগুলোকে গণনা করা যায় না, সেই অ্যামাউন্টের পূর্বে আমরা লেস দ্যান, কেমন, অর্থাৎ কোনো পরিমাণের চেয়ে একেবারে কম বোঝাতে। ওকে, আমরা প্র্যাকটিক্যালি দেখবো আ লিটল লেস, অর্থাৎ কোনো পরিমাণের চেয়ে কম বোঝাতে এই অ্যামাউন্টটা হবে যা গণনা করা যায়। মোর দ্যান, নাম্বার, অর্থাৎ যা গণনা করা যায় তার পূর্বে নাম্বার, যেমন মোর দ্যান, আমরা কি বলতে পারি 500 পিপল। ওকে, এইরকম অর্থ প্রদানে আমরা বলতে পারি। লিটল, এটাকেও আমরা ওই সেন্সে, অর্থাৎ নাম্বার, এরপরেও আমরা নাম্বার ব্যবহার করতে পারি। এরপরে দেখুন অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আট টাইম, ওয়েন, অর্থাৎ এমন একটি সময় যখন, যদিও আমরা এগুলো দিয়ে অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরি করি, বাট এটাও অনেক বেশি ব্যবহার হয়, এজন্য এখানে লেখা আছে টাইম, এমন এক সময়। ওকে, অথবা ইন এ কান্ট্রি, এমন একটি দেশে। ইন আ সিটি, এমন একটি শহরে। ওকে, পারহাপস, বোধ হয়। অ্যাজ এ ভার্ব হিসেবে আপনি ব্যবহার করতে পারেন মেবি, এটাকে আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন হয়তো, মেবি, মেবি, পসিবলি, সম্ভবত। এরপরে আমরা দেখুন এগুলোকে অ্যাডিশনলি, ইন অ্যাডিশন টু দিস, এডিশনালি, ইন এডিশন টু দিস, অধিকন্তু, তাছাড়া, আরো বোঝাতে আমরা অ্যাপ্লাই করে থাকি। অর্থাৎ বাক্যে যখন আমাদের প্রয়োজন হয় আমরা অ্যাপ্লাই করি। এরপরে এর আরো কিছু সিনোনিমাসের মতো আছে, ইন এডিশন, মোর ওভার, আরো, ফার্দারমোর, অধিকন্ত, আরো, সবগুলোকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যেগুলো সাধারণত দুটি বাক্যের মধ্যে, দুটি স্বাধীন বাক্যের মধ্যে দারুণ ভাবে সম্পর্ক তৈরি করা যায় এইগুলো দিয়ে, অর্থাৎ পারহাপস, মেবি, পসিবলি, অ্যাডিশনালি, ইন এডিশন টু দিস, ইন এডিশন, মোর ওভার, ফার্দারমোর। আবার রিপোর্টেডলি, এগুলো কিন্তু ব্যবহার হয় বিশেষ করে পত্রিকায়, সংবাদ অনুযায়ী, রিপোর্টেডলি, অ্যালেজলি, অভিযোগ অনুযায়ী, অর্থাৎ অভিযোগ অনুসারে যাই, এগুলোকে আমরা দেখতে পাই। সংবাদে আপনি এটাও দেখতে পাবেন ফার্স্টলি, সরি, সিমিংলি, আপাতত দৃষ্টিতে, অ্যাপারেন্টলি, আপাতত দৃষ্টিতে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, আমরা সাধারণত যখন আমরা লিস্ট হিসেবে বাক্য লিখতে যাই, অর্থাৎ গল্পের সিকোয়েন্স, তখন আমরা এগুলো ব্যবহার করে থাকি। ইনফ্যাক্ট, এর অর্থটা হচ্ছে বস্তুত, ইন রিয়ালিটি, বাস্তবতায়, ইনডিড, পরিকৃতপক্ষে, আমাদের প্রয়োজনে আমরা অ্যাপ্লাই। সামটাইমস, মাঝে মধ্যে, মাঝে মধ্যে, অকেজনালি, দ্যাট মিনস কখনো কখনো, মাঝে মধ্যে। সেলডম, রেয়ারলি, রেয়ারলি, কদাচিৎ, নাই বললেই চলে, কমই, আমরা এগুলোকে কি ব্যবহার করতে পারি, অর্থাৎ নেগেটিভ সেন্স প্রদান করতে। আমি বললাম যে আই রিয়েলি গুড, আমি খুব কমই যাই, এরকম অর্থে। অথবা সেলডম, অর্থাৎ আমরা বলতে পারি যে আওয়ার প্রিভিয়াস স্টোরি ইজ, এরপর বললাম যে seldom talk, or sorry to say, or seldom describe, অর্থাৎ খুব কমই এগুলিকে ব্যাখ্যা করা হয়। যাই হোক, আমি প্র্যাকটিক্যালি দেখবো আমরা ইয়ারলি, পূর্বে বা আগে অর্থ প্রদান, এইগুলোকে আবার আমরা ইনভার্জন বাক্য তৈরিতে ব্যবহার করতে পারি, অর্থাৎ শুরুতে আমরা এগুলোকে ব্যবহার করে এরপরে বাক্য লিখতে পারি। ওকে, এরপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, এভাবে লিখতে পারি। ইয়ারলি, পূর্বে। প্রিভিয়াসলি, পূর্ববর্তী। ওকে, পূর্ববর্তী, হপফুলি, আশাবাদী। রিসেন্টলি, লাইটলি, সাম্প্রতিক, দুটিকে আমরা ব্যবহার করতে পারি সাম্প্রতিক সময়ে। হাউএভার, যা হোক, হাউএভার, যা হোক। দিয়ারফর, অতএব, কাজেই, এই জন্য। আমরা অ্যাডভার্ব হিসাবে সাধারণত স্বাধীনভাবে বিশেষ করে বাক্যে ব্যবহার করতে পারি দুটি বাক্যের সংমিশ্রণে, অর্থাৎ দুটি স্বাধীন বাক্যের প্রয়োজনে আমরা ডেফিনেটলি, অর্থাৎ নিঃসন্দেহে,
আনডেনিবলি। আনডেনিবলি এর অর্থটা হচ্ছে নিঃসন্দেহে, অর্থাৎ মানে অস্বীকার করার সুযোগ নেই, এরকম অর্থ আর কি, অস্বীকার করা যায় না এমন। আনমিস্টেকেবলি, ওকে, আনমিস্টেকেবলি দ্যাট মিন্স মিস্টেক এর অর্থটা হচ্ছে ভুল করা, মিস্টেকেবলি অর্থাৎ ভুলবশত ভাবে, আনমিস্টেকেবলি দ্যাট মিন্স হচ্ছে নিঃসন্দেহে, অর্থাৎ মানে এটা দ্যাট মিন্স হচ্ছে আর সন্দেহ নাই বা ভুল নাই। ইন কনক্লুজন উপসংহারে, এক্সট্রিমলি চরমভাবে, অ্যাকিউটলি তীব্রভাবে, আপনি এইগুলোকে ব্যবহার করতে পারেন। এক্সট্রিমলি, অ্যাকিউটলি তীব্রভাবে, ইন পার্টিকুলার বিশেষ করে, স্পেশালি স্পেশালি বিশেষ করে, আপনি দুটা যে কোনো একটা লিখতে পারেন, তবে ইন পার্টিকুলার আই থিঙ্ক সো এটা আরো বেটার হতে পারে। জেনারেলি স্পিকিং, অর্থাৎ সাধারণত বলতে গেলে, আমরা অনেক সময় লিখতে লিখতে এক সময় গিয়ে বলতে পারি সাধারণত বলতে গেলে, জেনারেলি স্পিকিং, ফ্রাঙ্কলি স্পিকিং, অর্থাৎ খোলাখুলি বললে, এরকম আর কি। যে ফ্রাঙ্কলি স্পিকিং, ওকে, আমরা এগুলোকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারি। আন্ডার দিস সার্কামস্ট্যান্স, এমন তো অবস্থায়, আন্ডার নো সার্কামস্ট্যান্স, ইন নো সিচুয়েশন, কোনো অবস্থায় নয়, এগুলোকে যখন আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব, অবশ্যই অবশ্যই আমরা ইনভার্জন হিসাবে এর পরেই ভার্বের ব্যবহার করব। কেউ যদি ইনভার্সন সম্পর্কে অবগত হতে চান, অবশ্যই অবশ্যই আপনি ইনভার্সন সম্পর্কিত ক্লাস দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। অর্থাৎ এইগুলোকে যখন আপনি বাক্যে ব্যবহার করবেন, অর্থাৎ প্রথম দিকে ব্যবহার করবেন, সাথে সাথেই ভার্ব এরপরে আসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব, এরপরে আসবে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। আবার যদি অক্সিলারি ভার্ব না থাকে, তারপরে মেইন ভার্ব চলে আসবে অটোমেটিকলি। এরপরে দেখুন গুরুত্বপূর্ণ কিছু, অন নো কন্ডিশন, এগুলো কিন্তু আপনি মুখস্থ করতে হবে। হয় না, আপনি কোনো বাক্য লিখতে গেলেন, বলেন কোনো অবস্থাতেই নয়, তখন আপনাকে এগুলো প্রয়োজন হতে পারে। ইট গোজ উইদাউট সেইং, এখানে উইদাউট হবে, এক্সট্রিমলি সরি, এখানে কি হবে, উইদাউট সেইং। ইট গোজ উইদাউট সেইং, অর্থাৎ এটা বলার অপেক্ষা রাখে না। নেডলেস টু সে দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না, দুটি একই রকম। অর্থাৎ আপনি আপনার প্রয়োজনে, লেখার প্রয়োজন যখন বললেন, কথা বলতেছেন, লিখতেছেন, এর মধ্যে বলেন ইট গোজ উইদাউট সেইং, এটা বলার অপেক্ষা রাখে না যে এটা লেখা অনেক বেশি বিপর হয়, নিডলেস টু সেই, অর্থাৎ এটা বলার প্রয়োজন নাই, এটা বলার অপেক্ষা রাখে না, এই অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। ওভারঅল অ্যাজ এ ভার্ব হিসেবে স্বাধীনভাবে আমরা ব্যবহার করতে পারি, সর্বোপরি। এরপর আমরা বাক্য শুরু করতে পারি। উইথ আ উইভ, এরপরে আমরা জেরান্ড ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা, অর্থাৎ আমি পড়তেছি আমার লেখাপড়া ভালো করার উদ্দেশ্যে, তখন আমরা উইথ আ ভিউ টু, এরপরে আমরা কি লিখতে পারি, যে ডেভেলপিং আওয়ার যা রাইটিং, অর্থাৎ এটা বিকাশ ঘটানোর জন্য। এরপরে উইথ অ্যান আই টু, জেরান্ড অথবা নাউন, অর্থাৎ উইথ অ্যান আই টু, এটার অর্থ হচ্ছে উদ্দেশ্য, কিছু করা বা কিছুর উদ্দেশ্যে। আপনি উইথ অ্যান আই টু এর পরে জেরান্ডও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, অথবা আপনি নাউনও ব্যবহার করতে পারবেন। কেমন, অর্থাৎ আপনি বললেন যে আমি ঢাকা যাচ্ছি, উইথ অ্যান আই টু, এরপর আপনি লিখে দিলেন যে ল্যাপটপ, অর্থাৎ ল্যাপটপের উদ্দেশ্যে। উইথ দ্য ইন্টেনশন অফ, এরপরও আপনি জেরান্ড অথবা নাউন ব্যবহার করতে পারবেন, এর অর্থটাও একই রকম, উদ্দেশ্য কিছু করা, কিছুর উদ্দেশ্যে। উইথ দ্য হেল্প অফ, উদ্দেশ্যে কিছু করা। উইথ দ্য এক্সপেকটেশন অফ, উদ্দেশ্যে কিছু করা, একই। এগুলোর পরও আপনি নাউন ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। ওকে, নেক্সট উই সি ইন অর্ডার টু, ওর টু ভার্ব, অর্থাৎ কিছু করতে। আমরা সাধারণত ইনফিনিটিভ সেন্স দেওয়ার জন্য টু প্লাস ভার্ব ব্যবহার করতে পারি, অথবা আমরা এই যে যে ফ্রেজটি আছে ইন অর্ডার টু, একেও আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ভার্ব ওয়ান ফর্ম ব্যবহার হবে, যেমন আই স্টাডি, ওকে, আই স্টাডি, অথবা যে কোনো বাক্যে এরপরে যদি এমন হয় যে ইয়েস টু ডেভেলপ মাই স্কিল, ইংলিশ স্কিল। এরপর আমরা দেখি ইন অ্যাকর্ডিং উইথ, অনুযায়ী। ইন কন্ট্রাস্ট উইথ, বিপরীতে। আমরা এগুলো কিন্তু অনেক লিখে আমাদের লেখালেখি করি আমাদের আহ, ইংরেজি, দৈনন্দিন ইংরেজিতে। এটা অনুযায়ী, বিপরীত, ইন কন্ট্রাস্ট উইথ, এটা কিন্তু আমরা স্বাধীনভাবে ব্যবহার করতে পারি। ইন কন্ট্রাস্ট উইথ, এরপর আমরা শুরু করতে পারি, বা আমরা স্বাধীনভাবে এটাকেও ব্যবহার করতে পারি। ওকে, স্বাধীন না, উইথ ব্যবহার হলে এরপর আমরা নাউন ব্যবহার করতে পারি, অর্থাৎ এটার বিপরীতে। আর স্বাধীনভাবে ইন কন্ট্রাস্ট অর অন দা আদার হ্যান্ড কে ব্যবহার করতে পারি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে, ইন কন্ট্রাস্ট, বিপরীতে, অপর পক্ষে। এরপর আমরা দেখি ইন লিউ অফ, অর ইন স্পাইট অফ, ইনস্টেড পরিবর্তে,
এরকম অর্থ প্রদানে আমরা ব্যবহার করতে পারি। এই তিনটারই একই অর্থ দিচ্ছে। ডিসপাইট, নেভারথেলেস, সত্ত্বেও, তা সত্ত্বেও। ডিসপাইট, সত্ত্বেও, তা সত্ত্বেও। দেখুন, আমি শুরুতেই বলেছি যে আমাদের অনেক ভোকাবুলারি জানা আছে বা আমরা জানি আমাদের প্রয়োজনে, কিন্তু সবগুলোকে অ্যাপ্লাই করতে পারি না। সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের এই মানে ভোকাবুলারি সেশন, আমরা এগুলোকে আবারও ধীরে ধীরে কিছু কিছু অল্প অল্প কিছু নিয়ে এগুলোকে ব্যাখ্যা করে এগুলোর উপর ভিডিও তৈরি করব। আমি প্রথমত আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর কি। ডিসপাইট অর নেভার, সত্ত্বেও, তা সত্ত্বেও। owing to, due to, because of, attribute to, কারণে অর্থ প্রদানে ব্যবহার করতে পারেন। অর্থাৎ এইখানে যে চারটি ফ্রেজ আছে আপনি দেখতে পাচ্ছেন, এই সবগুলোই অর্থটা দিচ্ছে কারণে। কি? কারণে। এই যে যে ফ্রেজ ডিউ টু, এর অর্থটা হচ্ছে কারণে, এরপর আপনি নাউন বসিয়ে দিবেন ওয়িং টু, এরপর নাউন বসিয়ে দিবেন বিকজ, এরপর নাউন বসিয়ে দিবেন অ্যাট্রিবিউটেবল টু, এরপর নাউন বসিয়ে দিবেন সুন্দর প্রয়োজনে, কারণে অর্থ দিবে। আবার এগুলোকে আপনি কনজাংশন হিসেবে ব্যবহার করেন না, তাহলে কিন্তু হবে না। Then we see based on, ভিত্তি করে, নির্ভর করে। In regards to, in terms of, বিষয়। In regards to, in terms of, বিষয়। According to, দেখুন এইগুলো কিন্তু আপনি যখন লিখতে যাবেন ইয়েস এই বিষয়ে, that means in terms, in regards to, or in terms of, অথবা perspective, in perspective, or অথবা about, regarding ব্যবহার করতে পারেন, শুধু রিগার্ডিং। ঠিক আছে? তবে এগুলো অ্যাডভান্স যখন আপনি লিখতে যাবেন তখন একটু ওই যে হয় না যে অ্যাজ ইউজুয়াল যেটা ব্যবহার করেন তার বাইরে গিয়ে একটু অন্যরকম করলেন আর কি। অ্যাকর্ডিং টু, অনুযায়ী। অ্যাজ পার, এটা সংবাদে আপনি অনেক বেশি পাবেন, অ্যাজ পার সংবাদে পাবেন অনেক বেশি। রিলেটেড টু, সম্পর্কে। আপনি যাই কিছু বলতে চান, যেমন আমি বললাম যে নাও আই এম গোয়িং টু মেক আ ভিডিও রিলেটেড টু, অর্থাৎ রিলেটেড টু ইংলিশ গ্রামার, অর্থাৎ গ্রামার সম্পর্কিত। জাস্ট হয়ে গেল। কম্পেয়ার টু, তুলনায়। ওকে। যেমন আমি বললাম যে দিস ইয়ার, এই বছরে মানুষ অনেক বেশি মরিয়া হয়ে উঠেছে কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ পূর্বের বছরের তুলনায়। হ্যাভ ইউ গট রাইট নাও? আই থিংক সো ইউ হ্যাভ গট। ওকে। ইনক্লুডিং, প্রিপোজিশন হিসেবে আপনি ইনক্লুডিং কে ব্যবহার করবেন, তবে যখন ব্যবহার করবেন তার পূর্বে কমা ব্যবহার করবেন, এটাই আশা করি। ফলোইং, পরে বা পর, আপনি অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারেন, তবে ফলোইং কে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করতে পারি, জেরান্ড হিসেবে ব্যবহার করতে পারি। তবে আপাতত দৃষ্টিতে ফ্লোয়িং কে আমরা প্রিপোজিশন হিসেবে বাক্যে অনেক বেশি ব্যবহার হতে দেখবো, তাই ফ্লোয়িং এর অর্থটা পরে বা পর অর্থে ব্যবহার করবেন। সাস অ্যাজ, আমরা রেস্ট্রিক্টেড ও নন রেস্ট্রিক্টেড এক্সাম্পল দেওয়ার জন্য, অর্থাৎ হয় না কিছু এক্সাম্পল আছে যেগুলো মানে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, অর অন্য কিছুতে দিতে পারি কোলন, অথবা আমরা হাইফেন দিয়ে দিতে পারি, ড্যাশ দিয়ে দিতে পারি, সেগুলোকে আমরা সাসের পরিবর্তে দিতে পারি। ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ। অ্যাজ পার, অনুযায়ী। স্টাডি, স্টাডি গবেষণা, মানে আমরা স্টাডি বলতে পড়াশোনা বুঝি, বাট এখানে গবেষণাও নির্দেশ করে। অ্যানালাইসিস, বিশ্লেষণ, রিসার্চ, গবেষণা। অ্যাপ্রোচ, এর অর্থ হচ্ছে পন্থা, প্রসেস, মেথড, প্রসিজার, উপায়, কার্যপ্রণালী। অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, পরীক্ষা। ইভালুয়েশন, পরীক্ষা মূল্যায়ন। টেস্ট, পরীক্ষা মূল্যায়ন। দেন উই সি দা ওয়ান, এমন ভাবে। অ্যাট দা ওয়ে, এমন ভাবে। এইগুলো আপনি কখন ব্যবহার করবেন জানেন? যেমন ধরেন আপনি কথা বলতেছেন, আপনি বলেন যে দা ওয়ে ইউ আর স্পিকিং লুকস, আপনি বললেন পিঠা, অর্থাৎ আপনি যেভাবে কথা বলছেন এটা শুনতে খুবই মানে ইয়া লাগছে, তিতা লাগছে আর কি। মানে বডিবে আপনি আপনার মতো করে সুন্দর করে এট দা ওয়ে, অর্থাৎ এমন ভাবে বলা। ওকে। পলিসি, প্রিন্সিপাল, নীতি। সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট এর অল্টারনেটিভ হিসেবে সিগনিফিক্যান্ট ব্যবহার হয়ে থাকে। কন্ডাক্ট, এর অনেকটা অর্থটা দিচ্ছে ওই যে ক্যারি আউটের মতো, অর্থাৎ পরিচালনা করা, এটা হচ্ছে একাডেমিক। কন্ডাক্ট। রিমেইন, থাকা। বিকাম, রিমেইন, বিকাম, এগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ইতিমধ্যে এগুলোর উপর আমরা জানি যে ক্লাস দেওয়া আছে। বিকাম, মেক, করা। কম্পেল, বাধ্য করা। আন্ডারটেক, নেওয়া। আন্ডারস্কোর, গুরুত্ব দেওয়া। আন্ডার ইউটিলাইজ, অপব্যবহার করা বা অবমূল্যায়ন করা বা ব্যবহার না করা। স্টে উইথ, সাথে থাকা। স্ট্যান্ড ফর, কারো জন্য দাঁড়ানো। অ্যাডভোকেট ফর, কারো জন্য দাঁড়ানো। সাপোর্ট ফর, কারো জন্য দাঁড়ানো। হ্যাভ ইউ গট? নর ডু উইথ স্ট্যান্ড, অর্থাৎ যদিও, এরকম একটা অর্থ প্রদান করে। অলদো, নর ডু উইথ স্ট্যান্ডিং, অলদো, যদিও। প্রবাব,
প্ররোচিত করা। প্রভাব, প্ররোচিত করা। ইন্ডিউস, প্ররোচিত করা। প্রভাব, প্ররোচিত করা। ইন্ডিউস, প্ররোচিত করা। ফ্লারিশ, এর অর্থটা হচ্ছে উন্নত করা বা এগিয়ে নেওয়া। ফ্লারিশ, উন্নত করা বা এগিয়ে নেওয়া। এগুলো কিন্তু একাডেমিক ওয়েতে অ্যাডভান্স লেভেলে, বিশেষ করে পত্র পত্রিকায় ব্যবহার হয়। প্ররোচিত করা, কাউকে মানে উদ্দীপ্ত করা। হ্যাঁ, স্পার্ক আছে। ফ্লারিশ, অ্যামেলিওরেট, উন্নত করা। থ্রাইভ, থ্রাইভ, এগিয়ে নেওয়া। এলিভেট, দেখুন এলিভেট এর এলিভেটর আমরা জানি যে মানে এগিয়ে নিয়ে যায় না, যে উচ্চ করে নিয়ে যায়। এখানে এলিভেট কে আপনি উন্নত অর্থ প্রদান ও ব্যবহার করতে পারেন। ম্যানিফাই, এর অর্থটা হচ্ছে স্পষ্ট। অবভিয়াস, এর অর্থটা হচ্ছে সুস্পষ্ট। ক্লিয়ার, সুস্পষ্ট। এক্সপ্লিসিট, সুস্পষ্ট। রুডিমেন্টারি, প্রাথমিকভাবে। এলিমেন্টারি, প্রাথমিকভাবে। প্রাইমারিলি, প্রাথমিকভাবে। মাল্টিপল, নানামুখী বা নানা, আর মাল্টিফাইসেটেড, নানামুখী, বহুমুখী। ভেরিয়াস, এর অর্থটা হচ্ছে বিভিন্ন। ইনোভেটিভ, আনঅ্যাভয়েডেবলি, আননেসেসারি, এর অর্থটা তোমরা জানি, এটা আপনারা লিখে দিবেন। ওকে, ওকে, এইখানে বিস্তারিত আলোচনা আছে, আজকে আর আমি বিস্তারিত আলোচনা করব না। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই অবশ্যই অবগত করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন আর অন্যদেরকে অবগত করে দিবেন। আর যদি আপনারা কেউ এইরকম ভোকাবুলারির, অর্থাৎ প্রয়োজনীয় ভোকাবুলারির আপনারা পিডিএফ আকারে পেতে চান, এবং অথবা রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, অর্থাৎ রেকর্ডেড কোর্সে এগুলোর বিস্তারিত ব্যবহার নিয়েও আলোচনা করা হবে। আশা করছি যে আপনারা দারুণভাবে উপভোগ করতে পারবেন। তাহলে আমার হোয়াটসঅ্যাপ এর নাম্বার অনেক পোস্টে দেওয়া আছে, যে কোনো একটি পোস্ট থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আশা করছি যে আপনাদের আজকের ভিডিওটি অনেক বেশি কার্যকর হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।